আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মমিনুরস টিচিং হোম। নবম শ্রেণীর বাংলা বইয়ের আজকের পাঠের আলোচ্য বিষয় যুক্তি মতামত। আলোচনা করি ও ভিন্ন মত বিবেচনায় নিই এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক যুক্তি মতামত খণ্ডন করা। তো এই অধ্যায়ের উপরের নমুনার পরিপ্রেক্ষিতে আমি কি মনে করি সেই বিষয়টা এখানে আমাদের তুলে ধরতে হবে। এলাকা পরিষ্কার রাখার দায়িত্ব কি ব্যক্তি না কর্তৃপক্ষের, এই বিষয়টা এখানে আলোকপাত করতে হবে। এ বিষয়ে শ্রেণীতে তোমার মত প্রকাশ করো। এখানে আমার মতামতের প্রকাশকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর একই বিষয়ে সহপাঠীদের মতামত নেও, অর্থাৎ তোমার যে সহপাঠী ওই সহপাঠীর মতামতকে গ্রহণযোগ্য নেওয়া হবে। অর্থাৎ এখানে যে গ্রহণযোগ্য মতামতটা দেবে তার বিষয়টি এখানে উল্লেখ করা হবে। তাদের মতামত ভিন্ন মত থাকলেও তাদের কোনো ভিন্ন মত থাকলেও তা বোঝার চেষ্টা করতে হবে। অন্যদের মতের পরিপ্রেক্ষিতে প্রয়োজনে নিজের মত সংশোধন করে আবার উপস্থাপন করতে হবে। নমুনা উত্তরের প্রথম পর্যায়ে আমার বক্তব্য আমি খণ্ডন করছি। এখানে আমার বক্তব্যের সম্ভাব্য উত্তরে বলা যায় যে আমি মনে করি এলাকা পরিষ্কার রাখা কর্তৃপক্ষের দায়িত্ব। সিটি কর্পোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের উচিত সকল সড়ক, ফুটপাত নিয়মিত পরিষ্কার রাখা, প্রতিটি এলাকায় সঠিক বর্জ্য ব্যবস্থাপনা চালু করা। এটা আমার বক্তব্য। এরপরে আসবে সহপাঠী। যে কোনো একটা সহপাঠীর নাম দিতে হবে। সহপাঠী তামিমের বক্তব্য এখানে আমরা দেখব। এখানে সহপাঠী তামিম বলছে যে এলাকা পরিষ্কারের দায়িত্ব ব্যক্তির। ব্যক্তি যদি সচেতন না হয় তাহলে কর্তৃপক্ষের অনেক চেষ্টা করেও কিছু করতে পারবে না। তাই একমাত্র ব্যক্তি নিজ সচেতন হলে এলাকা ময়লা হবে না। অর্থাৎ এখানে আমার সহপাঠী তামিমের বক্তব্য প্রকাশ পাচ্ছে। তামিমের বক্তব্য এখানে প্রকাশ পেয়েছে যে এলাকা পরিষ্কার করার দায়িত্ব শুধুমাত্র কর্তৃপক্ষের উপর বর্তায় না, এখানে ব্যক্তি বিশেষের সম্পৃক্ততা থাকা প্রয়োজন। এই বিষয়টি এখানে আলোকপাত করা হয়েছে। তো সহপাঠী হিসেবে তামিমের বক্তব্য এখানে আমরা পেশ করলাম। এরপরে আমরা সহপাঠী সাকিবের বক্তব্য একটু জানতে হবে আমাদের। তো সাকিবের বক্তব্য এমন যে আমি মনে করি এলাকায় পরিষ্কারের দায়িত্ব কর্তৃপক্ষের। কর্তৃপক্ষ ময়লা ফেলার স্থান নির্দিষ্ট না করলে মানুষ সেখানে ময়লা ফেলবেই। আর কর্তৃপক্ষ পারে শাস্তির আয়তায় এনে মানুষকে এলাকা পরিষ্কার রাখতে বাধ্য করতে। অর্থাৎ এখানে ভিন্ন মতের বিষয়টি এখানে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ এখানে আমরা তিনজনের মতকে আমরা নিয়েছি। এখন গ্রহণযোগ্য মতামতটা আমাদেরকে বাছাই করতে হবে। তো আমার বক্তব্যে আমি বলছিলাম যে আমি মনে করি এলাকা পরিষ্কার রাখা কর্তৃপক্ষের দায়িত্ব। তো আমার বক্তব্যের পেছনে যে যুক্তিগুলো আছে সেই বিষয়গুলো এখন উল্লেখ করা হবে। আমার বক্তব্যের পিছনে যে যুক্তিগুলো আছে, পথে ঘাটে, মাঠে, ফুটপাতে ইত্যাদি বিভিন্ন স্থানে মানুষ ময়লা ফেলে রাখে। এসব ময়লা পরিষ্কার করতে পারে কর্তৃপক্ষ। ব্যক্তি মানুষের পক্ষে এই ময়লা পরিষ্কার করা কখনোই সম্ভব নয়। অর্থাৎ আমার যুক্তির পেছনের যে সম্ভাব্য একটা যুক্তির সেটা হলো পথে ঘাটে, মাঠে, ফুটপাতে ইত্যাদি বিভিন্ন স্থানে মানুষ ময়লা ফেলে রাখে।
এসব ময়লা পরিষ্কার করতে পারে কর্তৃপক্ষ, ব্যক্তি মানুষের পক্ষে এই ময়লা পরিষ্কার করা সম্ভব নয়। তারপরে আর একটা পয়েন্ট আমরা দিতে পারি, কর্তৃপক্ষই পারে বর্জ্য ব্যবস্থাপনা করতে, ব্যক্তি মানুষের পক্ষে তা পরিচালনা করা সম্ভব নয়। অর্থাৎ কর্তৃপক্ষ যে কোনো একটা কাজের জন্য যাদেরকে প্রধান হিসেবে নিযুক্ত করা হয় তারাই মূলত কর্তৃপক্ষ। এই কর্তৃপক্ষই পারে বর্জ্য ব্যবস্থাপনা করতে। অর্থাৎ বর্জ্য ব্যবস্থাপনা করতে একটা নির্দিষ্ট ব্যক্তির উপর তার কার্য সম্পাদনের ভার প্রদান করা হয়। ওই ব্যক্তি নিজেই পারে এটাকে ব্যবস্থাপনা করতে, ব্যক্তি মানুষের পক্ষে তা পরিচালনা করা সম্ভব নয়। অর্থাৎ এখানে ব্যক্তি মানুষের কথাটা এখানে উল্লেখযোগ্য নাও হতে পারে, এজন্য কর্তৃপক্ষের দায়িত্বের বিষয়টা এখানে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। এরপরে আমার যুক্তির পিছনে আর একটা যুক্তি আছে যে কতিপয় কর্তৃপক্ষ দায়িত্ব নিয়ে এই কাজ করতে পারে, তাদের নিয়োগই দেওয়া হয় এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন এবং সঠিক অবস্থায় রাখতে। প্রথমত আমার বক্তব্য, অর্থাৎ আমার যে যুক্তির পিছনে, আমার যে বক্তব্যের পিছনে যে যুক্তি আছে, মূলত এরকম 2-3টা দিলেই চলবে। খতে বলছে যে তোমার সহপাঠীদের কোন কোন কথার সাথে একমত এবং কোন কোন কথার সাথে একমত নও। অর্থাৎ আমার সহপাঠীদের যে কথার সাথে আমি একমত সেই কথাটা এখানে আমাদের উল্লেখ করতে হবে। যেমন ব্যক্তি যদি নিজে সচেতন না হয় তাহলে কর্তৃপক্ষের অনেক চেষ্টা করেও কিছু করতে পারবে না। দ্বিতীয় পয়েন্ট বলা যায়, কর্তৃপক্ষ ময়লা ফেলার স্থান নির্দিষ্ট না করলে মানুষ যেখানে সেখানে ময়লা ফেলবেই। এবং আমি সহপাঠীর এই দুইটা বিষয়ের সাথে একমত, এবং দুইটা বিষয়ের সাথে আমি সহপাঠীর একমত নয়। যেমন তামিমের 2টি বক্তব্যে আমি একমত নয়, সেগুলো হলো, একমাত্র ব্যক্তি নিজে সচেতন হলে এলাকা ময়লা হবে না। এই কথাটা সাথে আমি একমত নয়। কারণ কি? কারণ হলো এখানে কর্তৃপক্ষের অবশ্যই হাত থাকা লাগবে, কর্তৃপক্ষের একটা জোর থাকা লাগবে। কর্তৃপক্ষই পারে শাস্তির আওতায় এনে মানুষকে এলাকা পরিষ্কার রাখতে বাধ্য করতে। অর্থাৎ শুধু যে কর্তৃপক্ষই পারে শাস্তির আওতায় এনে মানুষকে পরিষ্কার করতে বাধ্য করতে, এ কথাটা সম্পূর্ণ ভুল, অর্থাৎ ভিত্তিহীন। এটা নিজস্ব সহপাঠীর এই বক্তব্যের সাথে আমি একমত নই। গ নম্বরে বলছে সহপাঠীদের ভিন্ন মত প্রসঙ্গে তোমার বক্তব্য কি? আমার সহপাঠী এখানে সাকিবের বক্তব্য, ব্যক্তির নিজে সচেতন হওয়ার বিষয়টি ভালো লাগলেও একমাত্র ব্যক্তি যে এলাকা পরিষ্কার রাখতে পারে সে বিষয়টি আমি মেনে নিতে পারিনি। কারণ ব্যক্তির সামর্থ্য হলো ক্ষুদ্র, কিন্তু কর্তৃপক্ষের সামর্থ্য হলো বৃহৎ। অর্থাৎ এলাকা পরিষ্কার রাখতে ব্যক্তি নিজে অতটা সম্ভব হবে না, কিন্তু কর্তৃপক্ষের সাহায্য নিলে বিষয়টি অনেক সহজে করা সম্ভব। অন্যদিকে সাকিবের বক্তব্যে শাস্তির আওতায় আনার বিষয়টি আমার ভালো লাগেনি। কারণ ময়লা ফেলার জন্য জরিমানার ব্যবস্থা করা যেতে পারে, কিন্তু শাস্তি নয়। অর্থাৎ এখানে ব্যক্তির
ব্যক্তিত্বকে এখানে প্রাধান্য দেওয়া হচ্ছে যে ময়লা ফেলার জরিমানার ব্যবস্থা করা যেতে পারে, কিন্তু শাস্তির বিধান নয়। অর্থাৎ ব্যক্তির ব্যক্তিত্বকে ধরে রাখতে এমনটা গ্রহণযোগ্য নয়, যা জরিমানার জন্য বিষয়টি হতে পারে। অপশন গ নম্বর পরিপ্রেক্ষিতে আমাদের বলছে যে আলোচনার প্রেক্ষিতে তোমার মতের কোনো পরিবর্তন করতে চাও কিনা, কেন চাও কিংবা চাও না। আমাদের এখানে জিজ্ঞাসাবাদক চিহ্ন আছে। তো এখানে বলছে যে আলোচনার পরিপ্রেক্ষিতে আমার মতের পরিবর্তন করতে চাই। এলাকা পরিষ্কার রাখতে একসঙ্গে ব্যক্তি এবং কর্তৃপক্ষের দায়িত্বশীল থাকতে হবে। একটা এলাকা পরিষ্কার রাখতে একই সঙ্গে ব্যক্তি এবং কর্তৃপক্ষকে দায়িত্বশীল থাকতে হবে। ব্যক্তি নিজে সচেতন থাকলে এবং কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিলে এলাকা পরিষ্কার রাখা সম্ভব। তবে কর্তৃপক্ষের গঠন হয়েছে এই দায়িত্ব পালনের জন্য। অন্যদিকে নাগরিক নৈতিক ও সামাজিক দায়িত্ব বা কাণ্ডজ্ঞান হলো এলাকা অপরিচ্ছন্ন না করা। এই আলোচনার সময়ে নিচের বিষয়গুলো কতটুকু বজায় রাখতে পেরেছো তা যাচাই করো। মত ও ভিন্ন মত বিবেচ্য, হ্যাঁ অথবা না। হ্যাঁ অথবা না। মত প্রকাশ, আলোচনার বিষয়টি ভালো করে বুঝে নিয়েছি। হ্যাঁ, এটা অবশ্যই হ্যাঁ হবে। মত প্রকাশ, যুক্তিগুলো সাজিয়ে নিয়েছি। হ্যাঁ, হ্যাঁ হলে হ্যাঁ দিতে হবে। নিজের অভিজ্ঞতা থেকে উদাহরণ দিতে পেরেছি, হ্যাঁ হবে। অবশ্যই আমি নিজের অভিজ্ঞতা থেকে উদাহরণ দিতে পেরেছি। নির্ভরযোগ্য তথ্য ব্যবহার করেছি, হ্যাঁ নির্ভরযোগ্য আমরা তথ্য এখানে ব্যবহার করেছি। ভিন্ন মত প্রকাশ, মতের বিপরীতে যুক্তি দিতে পেরেছি। মতের বিপরীতে আমরা যুক্তি দিতে পেরেছি, একটা নির্দিষ্ট কারণ আমরা এখানে বলতে পেরেছি। নির্ভরযোগ্য তথ্য ব্যবহার করতে পেরেছি, হ্যাঁ এটাও আমরা পেরেছি। ভিন্ন মত গ্রহণ ও ভিন্ন মতের মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য বা যুক্তি আমরা দিতে পেরেছি। প্রয়োজনে নিজের মতো পরিবর্তনের ব্যাপারটি বিবেচনায় রেখেছি, হ্যাঁ এটাও আমরা বিবেচনায় রেখেছি। আলোচনা এবং সমালোচনা, এই অধ্যায়ের 216 পেজের উপরের যে অনুচ্ছেদটি আছে এটা যদি আমরা একটু ক্লিয়ার করি। মানুষ একজন আরেকজনের সাথে নানা বিষয় নিয়ে কথা বলে। একজন মানুষ আরেকজনের সাথে নানা বিষয় নিয়ে কথা বলে যখন সে কোনো বিষয়ের উপর নিজের মত প্রকাশ করে, অর্থাৎ যখন সে কোনো বিষয়ের উপর নিজের মত প্রকাশ করে এবং একই সাথে অন্যের মত শোনে, অর্থাৎ নিজের মত সে প্রকাশ করছে, তাছাড়াও একই সাথে সে অন্যের মত শোনে, তখন তাকে আলোচনা করা বলা হয়। অর্থাৎ সে শুধু নিজেই বলছে তেমনটা না, সে অন্যের মতকে প্রাধান্য দিচ্ছে, তখনই সেটা আলোচনা হিসেবে বিবেচিত হবে। এই আলোচনার সময় একজন চাইলে আরেকজনের মতের বিপরীতে গিয়ে কথা বলতে পারে। এই আলোচনার সময়ে একজন চাইলে কি করতে পারে, আরেকজনের মতের বিপরীতে অবস্থান করতে পারে। এই বিপরীত মতকে ভিন্ন মত বলা হয়, অর্থাৎ বিপরীত মতকে বলা হয় ভিন্ন মত। ভিন্ন মত প্রকাশের সময়ে নিজের পক্ষে যুক্তি দাঁড় করাতে হয়, অর্থাৎ ভিন্ন মত প্রকাশের সময় নিজের পক্ষে যুক্তি আমাদের দাঁড় করাতে হবে। আলোচনার সময়ে নিজের মত প্রকাশ যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ভিন্ন মত গ্রহণ করতে পারাটাও গুরুত্বপূর্ণ। অর্থাৎ আলোচনা করার সময় নিজের মত প্রকাশ করা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ভিন্ন মতকে গ্রহণ করা আরো বেশি গুরুত্বপূর্ণ। আলোচনা ও সমালোচনার মাধ্যমে কোনো ধারণা অধিকতর স্পষ্ট হয়, অর্থাৎ আলোচনা এবং সমালোচনা এইটার মাধ্যমে কোনো একটা ধারণা এটা অধিকতর স্পষ্ট হয়।
ভিন্ন মত গ্রহণ করতে হবে এমন নয়, তবে মতের অমিল থাকলেও অপরের মতকে শ্রদ্ধা করতে হবে। অর্থাৎ মতের অমিল যদি থাকে, সেই অপরের মতকে আমাদের শ্রদ্ধা করতে হবে। ভিন্ন মতের যুক্তি মনোযোগ দিতে হবে। ভিন্ন মতের যে যুক্তিটা আসবে, অর্থাৎ ভিন্ন মতের যে যুক্তিটা আসবে, সেই যুক্তিকে আমাদের মনোযোগ দিয়ে শুনতে হবে। কারণ প্রত্যেকের মতের পিছনে তার নিজস্ব একটা ধারণা এবং যুক্তি থাকে। প্রত্যেকটা মানুষের মতের পিছনে একটা নির্দিষ্ট কারণ থাকে। আলোচনায় অংশগ্রহণকারীরা বিভিন্ন ধরনের তথ্য দিয়ে কথা বলেন। একটা আলোচনায় অংশগ্রহণকারী যারা, তারা অবশ্যই বিভিন্ন ধরনের তথ্য দিয়ে কথা বলেন। অর্থাৎ সেখানে অনেক ধরনের তথ্য থাকে, অনেক ধরনের তথ্য সূত্র থাকে, ওর মাধ্যমে তারা কথা বলে। ফলে যত বেশি আলোচনা হয় তত বেশি তথ্য জড়ো হয়। অর্থাৎ আলোচনার পরিমাণটা যত বৃদ্ধি পাবে, তথ্য জড়োর পরিমাণটা তত বেশি হবে। অর্থাৎ তথ্যের নির্ভরযোগ্যতা তত বেশি হবে। এসব তথ্য বিশ্লেষণের মধ্য দিয়ে তৈরি হয় যুক্তি। অর্থাৎ তথ্য বিশ্লেষণের মধ্য দিয়ে আমাদের তৈরি হয় যুক্তি। যুক্তি মূলত তথ্য বিশ্লেষণের মধ্য দিয়ে তৈরি হয়। এই যুক্তি ব্যবহার করে আলোচকগণ তাদের নিজ নিজ মত প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। অর্থাৎ একজন আলোচকগণ তাদের নিজ নিজ মত প্রতিষ্ঠা করার চেষ্টা করেন যুক্তির মাধ্যমে। যুক্তির মাধ্যমে একজন আলোচকগণ তাদের নিজ নিজ মত প্রতিষ্ঠা করার চেষ্টা করেন, সেটা হলো যুক্তির মাধ্যমে। নিজের যুক্তিতে ব্যবহারের জন্য তথ্য নির্ভরযোগ্যতা সূত্র থেকে সংগ্রহ করতে হয়। অর্থাৎ নিজের যুক্তিতে ব্যবহারের জন্য তথ্য নির্ভরযোগ্যতা সূত্র থাকতে হয়। অর্থাৎ তার একটা নির্ভরযোগ্য তথ্য সূত্র থাকতে হয়। অন্যের তথ্য কতটুকু সঠিক তাও নির্ভরযোগ্য সূত্র থেকে যাচাই করে নেওয়া যেতে পারে। অর্থাৎ নিজেরটা যতটুকু আমরা জানছি যে একটা তথ্যের যে সোর্স সেটা কতটা বৈধ, সেটা আমরা যেমনটা দেখছি, তেমনি অন্যের তথ্যটা কতটুকু নির্ভরযোগ্য সেটাও আমাদের নির্দিষ্ট একটা নির্ভরযোগ্য সূত্র থেকে আমাদের যাচাই করে নেওয়া উচিত। নিজের যুক্তি ও মত প্রকাশের সময়ে আত্মপ্রত্যয় থাকতে হবে। অর্থাৎ নিজের যুক্তি এবং মত প্রকাশের সময় আমাদের সবসময় আত্মপ্রত্যয় থাকতে হবে, আত্মবিশ্বাসী থাকতে হবে। তবে শব্দ প্রয়োগ ও অঙ্গভঙ্গি এমন হওয়া উচিত নয় যা অন্যের জন্য মনোকষ্টের কারণ হয়। অর্থাৎ নিজের যুক্তি ও মত প্রকাশের সময় আমাদের আত্মপ্রত্যয়ী হতে হবে, তবে শব্দ প্রয়োগ এবং অঙ্গভঙ্গি এমন হওয়া উচিত নয় যা অন্যের মনোকষ্টের কারণ হয়। মনে রাখতে হবে, সব আলোচনা থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নাও পাওয়া যেতে পারে। অর্থাৎ সব আলোচনা থেকেই যে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে এমন নাও হতে পারে।